মধ্যরাতে খটখট ধরনের একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে নেমে দরজা খুলে দেখি এত রাতে বসার ঘরের মেঝেতে বসে মাহির খেলছে। মাহির আমার বড় ভাইয়ের ছেলে। তার হাতে একটা স্টিলের চামচ। মাহির সেই চামচ দিয়ে একটা কাঠের বাক্সে আঘাত করে করে শব্দ করছে। ভাবি ক্লান্ত বিষণ্ণ দৃষ্টি নিয়ে বসে আছেন ওর সামনে। বারবার চেষ্টা করেও মাহিরকে থামানো যাচ্ছে না। আমি চরম বিরক্তি নিয়ে ভাবিকে বললাম, ঘটনা কি ভাবি? তোমাদের জ্বালায় কি বাসায় এসে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না নাকি? ভাবি অসহায় চোখে আমার দিকে তাকালেন। কি করব বলো তো শোভা? মাহিরের সমস্যার কথা তোমার তো অজানা নয়। দেখো না, কত চেষ্টা করছি ওকে থামাতে, কিন্তু পারছি না। কিছুতেই কথা শুনছে না সে আজ। আমি চরম ঘৃণা আর বিরক্তি নিয়ে মাহিরের দিকে তাকালাম। সে এখনো আগের মতোই মনের আনন্দে এক নাগাড়ে শব্দ করে যাচ্ছে। শোনো ভাবি, তুমি মাহিরের মা। তোমার হয়তো কষ্ট হয় না এসব সহ্য করতে, হওয়া উচিতও নয়, কিন্তু ওর জন্য গোষ্ঠী সহ আমরা সবাই তো আর সারা রাত জেগে থাকতে পারি না, তাই না? মার এখন বয়স হয়েছে, মাহিরের যন্ত্রণায় তো তাকে পাগল বানিয়ে ছাড়বে তোমরা দেখছি। ভাবি শান্ত চোখে আমাদের দিকে তাকালেন। আমার মনে হলো তিনি আমার চোখে ঘৃণা স্পষ্ট দেখতে পেলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, চেষ্টা তো আর কম করছি না, দেখছো তো ওর ঘুমও কম। প্রায় রাতেই এভাবে অনেক রাত অবধি আমাকে জেগে কাটাতে হয়। বাবা বিয়ের আগে আমার নামে কিছু টাকা রেখেছিলেন ব্যাংকে। সেই জমানো টাকা ভেঙে পর্যন্ত মাহিরের চিকিৎসা করছি। তোমার ভাই তো কোনো খরচই করতে চায় না। কথাটা খুব সত্য। ভার্সিটি বন্ধ, ছুটিতে বাসায় এসেছি কিছুদিন হলো। প্রায় সময়ই ভাইয়া ভাবির রুম হতে চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যায়। সেসব ঝগড়া যে মাহির এবং তার চিকিৎসা সংক্রান্ত তা তাদের কথা হতেই স্পষ্ট বোঝা যায়। আসলে মাহিরের সমস্যা ধরা পড়বার পর থেকেই ভাইয়া কেমন যেন মাহিরের প্রতি উদাসীন হয়ে গিয়েছে। ভাবিকে সাহায্য করা তো দূরে থাক, ওর চিকিৎসাও করাতে চান না। আমি তীব্র বিতৃষ্ণা নিয়ে বললাম, তোমাদের জ্বালায় নিজের বাড়িতে আসাই তো বন্ধ করতে হবে দেখছি। ওকে ঘরে নিয়ে যাও প্লিজ। নিয়ে গিয়ে পারলে বেঁধে রাখো, আমাদের একটু শান্তিতে ঘুমাতে দাও। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো ভাবি আমার কথার অর্থ ঠিক বুঝতে পারছে না। তারপরেই দেখলাম প্রচণ্ড কষ্টে অপমানে তার চোখ দুটো ভিজে উঠল। আমি পাত্তা না দিয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। তা না হলে দেখা যাবে মাহিরটা রুমে ঢুকে আমার কোলে উঠে বসতে চাইছে। এই যে আমি মাহিরকে এত অপছন্দ করি, তার কাজ দেখে বিরক্ত হই, তাকে ঘৃণা করি, বোকা মাহির সেটা বুঝতেই পারে না। সে বারবার আমার রুমেই ঢুকে জোর করে আমার গা ঘেঁষে আদর পেতে চায়। আর এমন একটা বাচ্চা জন্ম দেওয়ার অপরাধে আজকাল ভাবিকেও আমার অপয়া বলে মনে হয়। মাহিরের বয়স 4 বছর, অথচ এখনও সে কথা বলতে পারে না। টয়লেটে যাবার কথা ঠিকঠাক বোঝাতেও পারে না। অনেক কিছু বোঝে না, দুষ্টামি করে পুরো ঘর লণ্ডভণ্ড করে রাখে। ভাবি অনেক চেষ্টা করেও মাঝে মাঝে ওকে ঠান্ডা করতে পারেন না। 3 বছর বয়সে ডাক্তার দেখিয়ে সমস্যার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর ভাইয়া মাহিরের প্রতি অনেকটা আগ্রহ হারিয়ে ফেলে। আর ভাবি ভীষণ রকম ভেঙে পড়লেন। প্রথম প্রথম সে সময় সারাক্ষণ তিনি কাঁদতেন। ওই সময় কয়েক মাস নিজের বাবার বাড়িতেও ছিলেন ভাবি মাহিরকে নিয়ে। হয়তো ভেবেছিলেন নিজের আপনজনের কাছাকাছি থাকলে তার ভালো লাগবে, মানসিক শান্তি পাবেন। কিন্তু সেখানেও ছেলেকে নিয়ে বেশি দিন টিকতে পারেননি তিনি। কি হয়েছিল পুরোপুরি জানা না গেলেও এই মাহিরকে নিয়েই যে নিজেদের ভাই বোনেদের সাথে কোনো সমস্যা হয়েছিল সেটা জেনেছিলাম তার এক ফোন লাভ শুনে। একদিন ফোনে ভাবি তার এক বান্ধবীকে বলছিলেন, সব সহ্য করা যায় কিন্তু সন্তানের অপমান না। তারা মাহিরকে আর আমাকে আরও চরম অপমান করার আগেই চলে এলাম। দুঃসময়ে যখন নিজের আপন মানুষগুলোকেই নিজের পাশে পাবো বলে আশা করেছিলাম, তখন তাদের আসল রূপটা আমি ধরতে পারলাম। তারা কেউ আমার পাশে দাঁড়ালো না। এই নিষ্ঠুর পৃথিবীতে ছেলেকে নিয়ে কতদিন এভাবে একা লড়াই করে টিকতে পারবো জানি না।
দিনে দিনে মাহিরের প্রতি আমার বিরক্তি যেন বেড়েই চলেছে। তপুর অর্থাৎ আমার হবু বরের সাথে কয়েকদিন ধরে এমনিতেই কথা কাটাকাটি চলছে, মন মেজাজ ভালো নেই আমার। এর মধ্যে মাহিরের উৎপাত রীতিমতো অসহ্যকর। আগে ছুটিতে বাড়ি এলে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকতেন, আজকাল দেখি তিনি মাহিরকে নিয়েই ব্যস্ত থাকেন। আসলে মাহিরটা মার অন্ধভক্ত। এই এত বড় দুনিয়ায় অসংখ্য মানুষের ভিড়ে তাকে সত্যিকারের ভালোবাসবার মানুষ খুব কম। হয়তো সে নিজেও সেটা বুঝতে পারে। মাহির হয়তো বোঝে এই দুনিয়ায় নিজের মায়ের পর সে একমাত্র তার দাদিরই সত্যিকারের স্নেহ ভালোবাসা পেয়েছে, তাই সব সময় তার পিছন পিছন ঘুরঘুর করে। দাদিকে সে ভরসা পায়, প্রচণ্ড ভালোবাসে। যদিও মাহির আমাকে অপছন্দ করে না, কোনো ক্ষতিও করে না, সে তো নিষ্পাপ শিশু মাত্র। সে যা কিছু অপরাধ করে তা কেবলই না বুঝে করে। তবুও আমার তাকে দেখলে অসহ্য বোধ হয়। আমি সুযোগ পেলেই মাকে বোঝাই, ভাবিকে বলো যেন 2 বা 3টে যা লাগে কাজের লোক রাখে আর নিজেই মাহিরকে দেখে। এভাবে ওর পিছনে খাটলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। আমি মনে প্রাণে চাই তারা বাসা ছেড়ে চলে যাক। একদিন হঠাৎ ভাবির সাথে আমার ভয়াবহ ঝগড়া লেগে গেল। আমি দুপুরে ভাত খেতে বসেছিলাম, কোথা থেকে মাহির এসে আমার সামনে রাখা বড় বাটি থেকে তরকারির ঝোল চামচ দিয়ে উঠিয়ে খাওয়া শুরু করলো। আমি রাগে ঘৃণায় থরথর করে কাঁপছি। মা এসে আলাদা বাটিতে ওকে ঝোল তুলে দিলেন। আমি নিজের ঘৃণা গোপন না করে মুখ বাঁকিয়ে বললাম, ছি ছি, ভাত খাওয়ার ইচ্ছেটাই মরে গেল, এই খাবার কি আর মুখে তোলা যাবে? ভাবি চুপচাপ সবই দেখলেন, কিন্তু সে রাতেই ভাবির সাথে আমার ভয়াবহ ঝগড়া লেগে গেল। ভাবি আমার ওপর রাগ করে মাহিরকে অনেক মারলেন। অবুঝ মাহির কিছু না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা দুজনে কেউ কাউকে ছাড় দিলাম না। দিনের পর দিন সবার অপমান আর কথা সহ্য করতে করতে ভাবির হয়তো সেদিন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। একা একা ঘরে বাহিরে যুদ্ধ করতে করতে তিনি ভিতরে ভিতরে হাঁপিয়ে উঠেছিলেন বোধহয়। ছেলের অসুস্থতা আর ভবিষ্যৎ চিন্তা আর কাছের মানুষদের নিষ্ঠুরতা তাকে পাগল প্রায় করে তুলেছিল। তিনি সেদিন আর না পেরে ভয়ানক কষ্টে মাহিরকে বুকে জড়িয়ে ধরে ভীষণ চিৎকার করে কাঁদছিলেন। নিজের ডোজ থাকতে আমি মাকে শুনিয়ে শুনিয়ে বললাম, দেখছো মা, কি ঢং করছে তোমাদের বৌমা। আসলে সে চায় না আমি আর এই বাড়িতে আসি। আমাকে তাড়াতে নিজের ছেলেকে মেরে এখন কত অভিনয় করছে দেখো। মাও সেদিন আমার পক্ষ নিয়ে ভাবিকে অনেক কথা শোনালেন। বৌমা, আমার মেয়েটা তো বছরের বেশিরভাগ সময় হোস্টেলে থাকে, 2 দিনের জন্য একটু বেড়াতে এসেছে, সেটাও তোমার সহ্য হচ্ছে না নাকি? ওকে তাড়াতে এত আয়োজন। আমি ভাইয়াকে ডেকে আনলাম। তার বউ যে কত বেয়াদব সেটা আমরা মা মেয়ে মিলে বুঝিয়ে বললাম। ভাইয়ার সামনে ভাবিকে উদ্দেশ্য করে বললাম, যার সন্তানের এমন সমস্যা সে এত বড় গলায় কথা বলে কোন সাহসে? ভাবি তো নিজের ভাই বোনেদের সাথেও চলতে পারে না, আমাদের নিয়েও চলতে পারে না, এমনকি নিজের স্বামীও তাকে দেখতে পারে না তার স্বভাবের দোষে। রোজ রোজ যে নিজের স্বামীর সাথে তর্ক হয় তা তো আমরা সবাই দেখতে পাই। এই মাহির হলো তার মায়ের পাপের ফল। সেদিনের তর্কে আমি জিতেছিলাম। আমার বুদ্ধিমত্তা, কথা আর কৌশলের কাছে ভাবি হেরে গিয়েছিল। সবাই আমার পক্ষও নিয়েছিল সেদিন। মাহিরকে বুকে জড়িয়ে পরাজিত একাকী নিস্তব্ধ ভাবি কাঁদতে কাঁদতে নিজের শোবার ঘরে চলে গিয়েছিল। তবুও আমার শান্তি হয়নি। মাকে ভয় দেখিয়ে বললাম, তোমরা ভালো থেকো, আমি আর ঝামেলা বাড়াতে আসবো না এই বাড়িতে। ভাইয়া আমার কথা শুনে বললেন, তুই অবশ্যই আসবি শোভা, তুই তো কোনো অন্যায় করিসনি। সামনের মাসে ওদের নিয়ে বরং আমি বাসা ছেড়ে চলে যাব। পরদিন আমি রাগ দেখিয়ে ঢাকা নিজের হোস্টেলে চলে এলাম। মা খুব কাঁদলেন। যাওয়ার আগে কাছের কিছু আত্মীয় স্বজনের কাছে মাহির যে কি পরিমাণ বিরক্তিকর তা বুঝিয়ে বলে এলাম। মাহিরের মতন শিশুরা বাইরের মানুষের আদর ভালোবাসা পাওয়ার কপাল নিয়ে আসে না। ভাগ্য ভালো থাকলে হয়তো নিজের কাছের হাতের গোনা কিছু মানুষের আদর মমতা ওরা পায়।
নিজ হাতে মাহিরের সেই একটি রাস্তাও বন্ধ করতে আমার একটুও বিবেকে বাঁধল না। আমার ধারণা ছিল ভাবির পরের মাসেই বাসা ছেড়ে চলে যাবেন, কিন্তু এত অপমানের পরও ভাবি আরও 6 মাস আমাদের বাসায় থাকলেন। আসলে মাহির তার দাদির অন্ধভক্ত ছিল, সে কিছুতেই মাকে ছেড়ে যেতে চাইছিল না। আর পুত্র স্নেহের কাছে ভাবির আত্মসম্মান বোধ পরাজিত হয়েছিল। বড় ভাইয়া বাসা ছেড়ে চলে যাওয়ার কয়েক মাস পর তপুর সাথে আমার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তবে পুরো বিয়ের অনুষ্ঠানে ভাবি মাহিরকে নিয়ে দূরে দূরে থাকলেন। আমিও কাছে ডাকলাম না তাদের। অভিমানে তিনি এমনিতেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। শুনেছি মাহিরকে নিয়ে আজকাল নাকি তিনি কোনো পার্টি বা অনুষ্ঠানে যান না, সবাইকে এড়িয়ে চলেন। কাছাকাছি থাকলেও আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাসাতেও ভাবি মাহিরকে নিয়ে খুব একটা আসতেন না। কেবল মা দেখতে চাইলেই মাহিরকে দেখিয়ে নিয়ে আসতেন, আর আমি এসেছি জানলে তিনি কখনোই আসতেন না। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। মাহির বা ভাবির জীবনযুদ্ধের কাহিনী জানতে আমি কখনোই আগ্রহ বোধ করি না। আমি তো এমন মাহিরবিহীন নির্ঝঞ্ঝাট জীবনই চেয়েছিলাম। তবে আজকাল প্রায় আমি একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখি। আমি দেখি বছর দুইয়ের অসম্ভব মায়াকাড়া চেহারার একটা বাচ্চা আমাকে মা মা বলে ডাকছে। আমি কাছে যেতেই সে কোলে উঠবার জন্য 2 হাত বাড়িয়ে দেয় আমার দিকে। তবে স্বপ্নের খারাপ অংশটা হলো, স্বপ্নে দেখা বাচ্চাটির হাত পা অপুষ্ট, শক্তিহীন। ভয়ের ব্যাপার হলো আমি নিজেও এখন মা হতে চলেছি। 7 মাস চলছে। প্রতি রাতে সেই একই দুঃস্বপ্ন দেখার ভয়ে ইদানিং আমি প্রায় প্রতি রাত নির্ঘুমে কাটাই। কি এক অচেনা আশঙ্কায় আমার বুক কাঁপে। তপু নানাভাবে আমায় বোঝায় এসব নাকি আমার মনের ভুল। এই সময় মন দুর্বল থাকে, আর অনেকেই নাকি আমার মতন দুঃস্বপ্ন দেখে। তবুও আমি ঘুমাতে পারি না। অবশেষে সেই দিন এলো যেদিন আমি ফুলের মতন ফুটফুটে একটি কন্যা সন্তানের মা হলাম। বাবুকে কোলে নিয়ে আমার সব দুশ্চিন্তার অবসান হলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কি সব আজে বাজে কথা ভেবেছি এতদিন, ভেবে নিজেই মনে মনে হাসলাম। আমার মেয়ের হাত পা সব ঠিকই আছে। ওই তো কি সুন্দর বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে এসে আনন্দে আমার চোখে পানি এসে যায়। 1 মাস 2 মাস করে বাবুর বয়স এখন প্রায় 2 বছর। আমি আশ্চর্য হয়ে দেখি আমার মেয়ে কথা বলা তো দূরের থাক, এখনো ঠিকমতো হাঁটতে পারে না। ওর সমবয়সী অন্য বাচ্চারা যখন হাঁটে, কথা বলে, ভয়ানক কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমি মানসিক রোগীর মতন আচরণ করি। তবে আমার ভাগ্য একদিকে ভালো, তপু আমার ভাইয়ার মতো নয়। সে সব সময় আমার পাশে থাকে, ভরসা দেয়। আমি মেয়েকে নিয়ে নিজের বাসা ছেড়ে একটু মানসিক সাপোর্ট আর সহযোগিতার আশায় মায়ের বাসায় এসে থাকতে শুরু করলাম। তপু বাধা দিল না। আজকাল মেয়েকে নিয়ে খুব একটা বাহিরে কোথাও যাই না আমি, সবাইকে এড়িয়ে চলি। কখনো বাইরে গেলে লোকজন কৌতূহলী চোখে তাকিয়ে থাকে আমার মেয়ের দিকে। আমার সহ্য হয় না। মনে হয় আমি তাদের চোখে এক ধরনের তাচ্ছিল্য, অবজ্ঞা দেখতে পাই। কি জানি, হয়তো আমার মনের ভুল। তবে আমি উপলব্ধি করি আমার মেয়েকে ভালোবাসবার মতন, সহানুভূতি দেখানোর মতন মানুষের বড্ড অভাব। ভাবির একাকী করার লড়াইটা আজকাল আমার খুব মনে পড়ে, মাহিরের মুখটাও। এক সন্ধ্যায় মা আমার রুমে ঢুকলেন। আমার ঘুমন্ত মেয়ের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তাকে দেখে মনে হলো তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু সাহস করে উঠতে পারছেন না। আমি মাকে বললাম, কিছু বলবে মা? মা মৃদু কণ্ঠে বললেন, একবার তোর ভাবির কাছে মাপ চাস শোভা, মাহিরকে কাছে টেনে আদর করিস। আমি নিজের জেদ বজায় রেখে গভীর কণ্ঠে বললাম, মাপ চাইতে কেন হবে মা? আমি তো কোনো অন্যায় করিনি। তাছাড়া তোমরা সবাই তো সেদিন আমার পক্ষে ছিলে, কেউ তো বলনি আমি ভুল করেছিলাম। মা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে ভীষণ অন্ধকার, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। তবুও আমি সেই প্রচণ্ড অন্ধকারের দিকে তাকিয়ে থাকি অপলকভাবে। সেদিন মাহির হেরে গিয়েছিল। আমার বুদ্ধি, কৌশল, যুক্তি আর সবার বিচারে পরাজিত হয়ে অপমান নিয়ে এই বাসা ছেড়ে চলে গিয়েছিল সে।
কিন্তু আসলেই কি সে হেরে গিয়েছিল? আমি আমার সন্তানের মুখের দিকে তাকাই, ভীষণ কষ্টে দুই হাতে মুখ ঢাকি। উত্তরটা আজ আমার জানা, স্রষ্টা তার সৃষ্টিকে করা অসম্মান সহ্য করেন না। দুনিয়ার মানুষের করা বিচারে সেদিন আমি জিতেছিলাম ঠিকই, কিন্তু সেই বিচারই যে শেষ বিচার নয়। সব বিচারকের উপরে যে বিচারক, যার বিচার কখনো ভুল হয় না, সেই সর্বশক্তিমানের বিচারে অনেক আগেই হেরে গিয়েছিলাম আমি। আর তার করা বিচারের মুখোমুখি আজ নয়তো কাল সবাইকেই হতে হবে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।